ইউরোপিয়ান ট্রান্সফার মার্কেটে নতুন নতুন খবর আসছে প্রতিনিয়ত, যেই খবরটা আগে থেকেই আসলে অপেক্ষায় ছিল। এনরিককে কিভাবে বরণ করে নেওয়া হবে সেই কাজটাও কিন্তু শেষ হয়ে গেছে। কিলিয়ান এমবাপ্পের বরণ দেখেছিলাম আমরা গেল সপ্তাহে, এবার এনরিক নিউ সেনসেশন। হয়তো অত ঘটা করে হয়নি যেটা হওয়ার কথা না। 18 বছর বয়সী ব্রাজিলিয়ান এনরিক অবশ্য কিলিয়ান এমবাপ্পের চেয়েও আবেগী হয়ে গিয়েছিলেন তাকে বরণ করে নেওয়ার অনুষ্ঠানে। কেঁদেছেন, বলেছেন আলা মাদ্রিদ, বলেছেন এটা ছিল তার চিরদিনের স্বপ্ন, তার স্বপ্ন, তার পরিবারের স্বপ্ন। বহু ব্রাজিলিয়ান খেলে গেছেন রিয়াল মাদ্রিদে, সেই ধারাবাহিকতা ধরে রেখেই সেখানে যোগ দিয়েছেন আরও একবার এনরিক। এখন এই 18 বছর বয়সী ফুটবলার আসলে ভিনিসিয়াস রদ্রিগো, কিলিয়ান এমবাপে থাকার পরে কতখানি সুযোগ পাবেন এই নিয়ে প্রশ্ন একটা থাকতেই পারে এবং থাকা উচিত। সম্ভবত তিনি এখন ধৈর্য ধরার চেষ্টা করবেন, তাই তো শরীফুল হক আনন্দ? ধৈর্য তো তার ধরা ছাড়া আর কোনো উপায় থাকার কথা নয়। এনরিকের জন্য আসলে ধৈর্য ধরে থাকা ছাড়া কোনো উপায় নেই। রিয়াল মাদ্রিদে কার্লো আনচেলত্তির অধীনে এখন যে স্কোয়াডটা রয়েছে, এই স্কোয়াডের যেই ডেপথ, সেই অনুযায়ী এনরিককে আসলে স্কোয়াড প্লেয়ার বা বেঞ্চ প্লেয়ার হিসেবেই বসে থাকতে হতে পারে অনেকটা বড় সময় ধরে। সেটা আর্দা গুলারও লাস্ট মৌসুমে তিনি যখন ইনজুর ছিলেন সেটা বাদ দিলেও কিন্তু তিনি স্কোয়াড রোটেশন প্লেয়ার হিসেবেই খেলেছিলেন। তবে এনরিক সেভাবে কিন্তু যখন তিনি এই স্কোয়াডে তখন ইন্টিগ্রেট করতে হবে তাকে, আপনাদের একবার সেই জায়গাটা দেখতে হবে যে এই টিমে যে পরিমাণ স্কোয়াডে যেই পরিমাণ স্টার প্লেয়ার রয়েছেন, যে পরিমাণ গ্যালাকটিকো প্লেয়ার রয়েছেন, সেখানে এনরিকের জায়গাটা ওই এমবাপের রোটেশন হিসেবেই তাকে দেখা হতে পারে। যদিও এমবাপে এবং এনরিকের প্রোফাইল কমপ্লিটলি ডিফারেন্ট। এমবাপে তিনি লেফট উইংয়েও শুরু করতে পারেন, যেখানে ভিনিসিয়াস জুনিয়রের প্রেফার্ড পজিশন। সেখানে হয়তো এমবাপে ভিনিসিয়াসের একটা রোটেশন আমরা কার্লো আনচেলত্তির অধীনে দেখব। মিডফিল্ডে সেখানে আমরা একটা 4-2-3-1 এক্সপেক্ট করতে পারি, যদিও সেটা আসলে কার্লো আনচেলত্তি তিনি নির্ধারণ করবেন, তিনি ডিসাইড করে দিবেন যে যখন রিয়াল মাদ্রিদকে তিনি তার সিজনটা শুরু করবেন সেই ফরমেশনটা, তার রোটেশনগুলো কীরকম হবে সেটার উপর নির্ভর করবে। চুয়ামেনি, ভালভের্দে, মদ্রিচ, কামাভিঙ্গার একটা কম্বিনেশন বা রোটেশন আমরা দেখতে পারি। তবে মূলত আসলে ফ্রন্ট লাইনের ব্যাপারটা নিয়েই মূলত যেটা দেখা যাবে যে এই রোটেশনগুলো কার্লো আনচেলত্তি কীভাবে করান। বেলিংহাম গুলারের একটা কম্বিনেশন সেখানে দেখা যেতে পারে এবং এনরিক এমবাপেকে আমরা ওই সুইচ করে আমরা হয়তো দেখতে পারি। আরও অন্যান্য হয়তো আপনারা আপডেট জানতে চাই। যেমন দুটা প্রশ্নই আছে, মানে এটা নিয়ে দুটা প্রশ্নই আছে। এই যে রিয়াল মাদ্রিদের যে পরিমাণ তারকার ঠাসাঠাসি এখন, আমার তো হিসাব বলে যে কেউ না কেউ এখানে আসলে ফ্লপ খাবেন। দেখেন গতবার যেটা হয়েছিল, 18 বছর বয়সী ফুটবলার যদি খেলতে না পারেন সেটা কি আমরা ফ্লপ বলতে পারবো? না না না, সেটা বলার মনে হয় এখনো আপনার সেই সুযোগটা আসেনি। আপনি এনরিককে যদি এবারের কোপা আমেরিকাতেও দেখেন, তাকে কিন্তু হচ্ছে গিয়ে বিভিন্ন সময় ওইভাবে টাইম করে করে আসলে দেয়া হয়েছে। এই গতবার যেটা হয়েছিল রিয়াল মাদ্রিদের, যে প্লেয়ারদের কিন্তু একটা শূন্যস্থান ছিল। ভিনিসিয়াস জুনিয়র যখন ইনজুরিতে পড়েছেন তখন কাকে খেলানো হবে, সেই জায়গায় অন্য কাউকে খেলানো হয়েছিল। এবার আসলে সেই অপশনটা নাই। এবার ওই স্কোয়াড ডেপথ যেটা বলছে এবং অ্যাটাকিং ডেপথ যেটা বলছে, কেউ না কেউ আসলে খেলে দেবেন। এবং কার্লো আনচেলত্তির চেয়ে ভালো আর কেই বা হতে পারে এই তরুণ দলকে সামলানোর জন্য। ব্রাহিম দিয়াজের মতো ফুটবলার সাইড বেঞ্চে থাকবেন, তারপরে হয়তো এনরিকো সাইড বেঞ্চে থাকবেন, আর্দা গুলারকে হয়তো ধারেও দেওয়া হতে পারে, জানি না লেভারকুসেন চাইছে নাকি, যদিও সেটা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বাকি দল বদলে আসলে কি মানে চাউর হচ্ছে, কি কে কি বলছে সেটা জানা দরকার। বাকি দল বদলে আরেকটা বড় আপডেট কিন্তু আমরা দিতে পারি, রিয়াল মাদ্রিদের যারা রাইভাল, এল ক্লাসিকো রাইভাল, তাদের একটা ম্যাচ কিন্তু খুব শীঘ্রই আসছে। আগস্টের 4 তারিখ মেটলাইফ স্টেডিয়ামে একটা ম্যাচ হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার প্রি সিজন ম্যাচ। কিন্তু বার্সেলোনার শিবিরেও একটা ট্রান্সফার আপডেট কিন্তু আছে। দানি ওলমো এই ইউরোতে দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়ে স্পেনকে যিনি ইউরো জেতাতে সাহায্য করেছেন, তার জন্য কিন্তু একটা বিড বার্সেলোনা করেছে আরবি লাইপজিগকে। তবে সেই বিডটা যেই রিজিয়নে করা হয়েছে 33.7 মিলিয়ন ইউরোর ফ্রন্ট পেমেন্টের বিড, এবং সব মিলে সেই প্যাকেজটা 50 মিলিয়ন ইউরোর একটা বিড, 50 মিলিয়ন পাউন্ডের একটা বিড, যেটা সম্ভবত আরবি লাইপজিগ রিজেক্ট করে দেওয়ার একটা সম্ভাবনা শোনা যাচ্ছে। স্কাই স্পোর্টস নিউজ তারা এই রিপোর্টটা করেছে। দানি ওলমোর ট্রান্সফার মোটামুটি মনে হচ্ছে এই সিজনে হয়ে যাবে, তিনি আরবি লাইপজিগ ছাড়তে যাচ্ছেন। তবে কোন দলে যাবেন সেটা এখনো নিশ্চিত নয়। দানি ওলমোর পর আরেকজন স্প্যানিশ ইউরো জেতা টিমের সদস্য রবিন লেনরমান্ড, তিনি বাস্ক রিজিয়ন অর্থাৎ তার যেই দল রিয়াল সোসিয়েদাদ ছেড়ে চলে যাচ্ছেন আতলেতিকো মাদ্রিদে। 34.5 মিলিয়ন ইউরোর একটা ডিল কনফার্ম হয়েছে। আতলেতিকো তাদের ওয়েবসাইটে রবিন লেনরমান্ডের এই ট্রান্সফারটা কনফার্ম করেছে। সো তার নতুন ঠিকানা হতে যাচ্ছে আতলেতিকো মাদ্রিদ। আরেকটা ট্রান্সফার আপডেট যেটা এখনো কনফার্ম নয়, তবে মোটামুটি কনফার্মেশনের দিকেই শোনা যাচ্ছে যে আর্সেনালে
এই রিকার্ডো কালাফিওরি বোলোনিয়ার লেফট ব্যাক কিংবা সেন্টার ব্যাক রোলেও তিনি খেলে থাকেন। তিনি এই সম্ভবত আর্সেনালে নতুন স্কোয়াড প্লেয়ার হতে যাচ্ছেন। তার মেডিকেলটার হওয়ার কথা ছিল লন্ডনে, সেটাও মোটামুটি শেষের দিকে এবং কনফার্মেশনটাও হয়তো চলে আসবে। চেলসি তাদের গোলকিপার ময় স্কোয়াড, আরও একজন গোলকিপারকে তারা সাইন করাতে যাচ্ছে ভিয়ারিয়ালের ফিলিপ ইয়োর্গেনসেনকে। তাকে 24 মিলিয়ন ইউরোর একটা প্যাকেজে নিয়ে আসার কনফার্মেশনও শোনা গেছে। তাকে হয়তো এই স্কোয়াডে দেখা যেতে পারে। দুজান পেত্রোভিচ তিনি হয়তো স্কোয়াড ছাড়তে পারেন। এবং সর্বশেষ যেটা আরেকটা আপডেট রিউমার শোনা যাচ্ছে অনেক দিন পর, প্রায় 1 বছরের বেশি সময় পর, দাভিদ দে গিয়াকে হয়তো ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী ক্লাব জেনোয়াতে দেখা গেলেও যেতে পারে। এই ছিল আমার কাছে ট্রান্সফারের সবকিছু আপডেট। মানে যেটা বোঝা যাচ্ছে যে লেনরম্যানদেরটাই হচ্ছে ফিক্স, আর বাকিগুলা এখন পর্যন্ত বেশ ইন্টারেস্টিং। দেখা যাক আসলে কি হবে। সামনের এপিসোডে আমরা হয়তোবা আরো আপডেট পাবো এই ইউরোপিয়ান ট্রান্সফার নিয়ে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.